ওয়েবিনার ২০২৫ সালের ১০ই এপ্রিল ১ম লাইভ ওয়েবিনার আপনারা জানেন। তো সেক্ষেত্রে ১ম এই ক্রিস জনসন এসে কিছু কথা বলেন যে আজকের এই ওয়েবটা ২ টা ভাগ হবে ওয়েবিনারটা। একটা হবে অ্যাশের আপডেট এবং দ্বিতীয়টা হবে Q&A সেশন উইথ এলসি লিডারদের সাথে। তো ক্রিস জনসন ১ম এই বলেন যে আজকে অ্যাশের কাছ থেকে আমরা শুনবো, পরে আমরা Q&A সেশনে অংশগ্রহণ করব। তো আমি শুরু করছি। ১ম এ অ্যাশ এসে বলেন, "I am so delighted to be here and present here all are welcomed." অর্থাৎ আমি এখানে এসে খুব আনন্দিত এবং আপনারা সকলেই আমার নিমন্ত্রণ গ্রহণ করুন। এরপরে তিনি অনেক কথাই বলেন, শেষে বলেন মানে অনেক কথাই বলেন। কথার রেশ ধরে আমি অনেক কথাই কিন্তু খেয়ে হারিয়ে ফেলবো। তারপরে বলি, অনেক কথার পরে বলেন, "ভেরি প্রোডাক্টিভ আজকের এই মিটিংটা হবে। অত্যন্ত প্রোডাক্টিভ হবে।" আ এরপরে তিনি "ইন দ্য ব্যাকগ্রাউন্ড টু রিকানেক্ট উইথ ইউ।" অর্থাৎ অনেকদিন পরে আপনাদের সাথে আমি রিকানেক্ট হচ্ছি ব্যাকগ্রাউন্ড থেকে। "পারহ্যাপস ইউ ওয়ান্ট টু অ্যাড ভ্যালু টু ইউ। উই ওয়ান্ট টু অ্যাড ভ্যালু টু ইউ।" সম্ভবত আমি আপনাদের ভ্যালু নিয়ে আসলে এখানে কাজ করতে চাচ্ছি। আজকে আপনাদের ভ্যালুকে আমি এড করার চেষ্টা করব। আ দ্যাটস আওয়ার কোর গোল। আমাদের মূল উদ্দেশ্য, আমাদের মূল লক্ষ্য হলো আপনাদের ভ্যালুকে এড করা। আর এজন্য আমার এখানে আজকে আসা। So it's been a few months we have been working tirelessly in the background. Change was necessary. অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে নিরলসভাবে কাজ করে চলতেছিলাম আপনাদের এই ভ্যালুটাকে ক্রিয়েট করার জন্য, এবং এক্ষেত্রে বলা যায় পরিবর্তনটা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছিল। পরিবর্তন ছাড়া কোনো গত্যন্তর ছিল না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমি একটি ডিফারেন্ট পৃথিবী, ডিফারেন্ট বিজনেস তৈরি করার জন্য জন্মগ্রহণ করেছি। অ্যাশ আবার বলেন, "I certainly believe I was born to make a difference, to make the world, to leave you a good legacy and impact over the world in a good way." আমি আপনাদের একটা গুড লিগ্যাসি বা উত্তরাধিকার তৈরি করার জন্য এবং আপনাদের জীবনে ইমপ্যাক্ট রাখার জন্যই পৃথিবীতে আমার জন্ম। And I am doing something beyond my পার্সোনাল ক্যাপাসিটি। আমার ব্যক্তিগত সক্ষমতার বাহিরেও আমি সর্বোত্তম চেষ্টা করে চলছি আপনাদের জন্য। এরপর তিনি বলেন যে আজকের এই আমার আলোচনা ৪ টি বা ৫ টি ভাগে বিভক্ত হবে। ১ম হবে যে আমি এখানে এসইসি নিয়ে কথা বলব। দ্বিতীয়ত আমি অফিস লোকেশন নিয়ে কথা বলব। তৃতীয়ত অ্যাফিলিয়েট কমিশন নিয়ে কথা বলব। চতুর্থত আমি কোম্পানির স্ট্যাটাস নিয়ে কথা বলব এবং পঞ্চমত আমি এখানে কিভাবে আমি সামনে এগিয়ে যাব সেই বিষয়ে আপনাদেরকে সামান্য হিন্টস বা ধারণা দিব, এবং আমি ওয়েবিনার নিয়ে কথা বলব। কিভাবে ওয়েবিনার গুলো আগামীতে সম্পন্ন হবে। তো ১ম এ আমরা চলে যাব এসইসির আলোচনায়। আচ্ছা, এর আগে তিনি কিছু কথা বলে যান যে again ভ্যালু অ্যান্ড পজিটিভ ইমপ্যাক্ট ইন ইউর লাইফ। মনে রাখবে আপনাদের জীবনে ভ্যালু এবং পজিটিভ ইমপ্যাক্ট রাখার জন্য আজকে আমাদের আলোচনা এবং আগামীতে এগিয়ে যাওয়া। We are just a business with different ideology. আমরা বিজনেসটা অন্য আইডিওলজি বা মতাদর্শে এখানে প্রতিষ্ঠা করতে চাই। Good things do not happen from the ফার্স্ট অ্যাটেম্প্ট। তিনি এক্ষেত্রে চমৎকার কথা বলেন যে আসলে ভালো জিনিস ১ম অ্যাটেম্পটই হয় না। সেক্ষেত্রে তিনি টমাস আলভা এডিসনের কথা বলেন যে টমাস আলভা এডিসন again and again ব্যর্থ হওয়ার পরে অবশেষে তিনি কিন্তু ভাল্ব আবিষ্কার করেন। লক্ষ্য করুন, যদি টমাস আলভা এডিসন যদি ওই ভাল্বটা আবিষ্কার না করতেন এবং হাজারো বার ব্যর্থতার পরেও যদি তিনি হাল ছেড়ে দিতেন, তিনি যদি চেষ্টা না করতেন, তাহলে আজকেও হয়তোবা ২০২৫ সালে এসে আমাদেরকে অন্ধকারই থাকতে হতো। অর্থাৎ তিনি একবারে সফল হননি। তিনি কয়েকবারের ব্যর্থতার পরে কিন্তু সফল হয়েছেন। এটাকে ব্যর্থতা বলা যাবে না। ওটা একেকটা নতুন আবিষ্কার। তিনি বলেন, "এটা এমন তো নয়, অন পৃথিবীর বিষয়টা এমন তো নয় যে ৩০০০ বার ব্যর্থ হয়েছি অথবা তার থেকেও বেশি ব্যর্থ হয়েছি। এটা হয়তোবা ২ বার বা ৩ বার ব্যর্থ হয়েছি।" তো টমাস আলভা এডিসন তো ৯৯৯ বার বা ১০০০ বার ব্যর্থ হওয়ার পরে বাল্ব আবিষ্কার করেছিলেন, এবং আজকে বাল্ব পৃথিবীতে একটা রেভলিউশন নিয়ে এসেছে। আবার তিনি বলেন, "গুড থিংস টেক টাইম অ্যান্ড কস্ট অ্যাজ ওয়েল অ্যান্ড স্যাক্রিফাইস।" অর্থাৎ ভালো জিনিস তৈরি করতে গেলে ভালো জিনিসের পিছনে কিন্তু সময় লাগবে, এবং মনে রাখবে এর জন্য তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। সময়ের স্যাক্রিফাইস, জীবনের স্যাক্রিফাইস করতে হবে। ভালো জিনিস এমনি পৃথিবীতে আসে না। জীবন অত্যন্ত টাফ, লাইফ ইজ টাফ, বাট উই আর গোইং টু মেক দ্য বেস্ট আউট অফ ইট। জীবন অত্যন্ত বর্তমানে পৃথিবীটা অত্যন্ত কলুষিত। এটা জীবনটা অত্যন্ত টাফ,
কিন্তু আমরা চেষ্টা করছি তোমাদের জীবনটাকে অত্যন্ত সহজময়, অত্যন্ত সাবলীল করার জন্য। একথা বলার পরেও তিনি এসএসসির আপডেটে চলে আসেন। তিনি এভাবে বলতে চাচ্ছেন এসএসসির কথা যে, "দ্য launched a private investigation years ago about OnPassive" অর্থাৎ এসএসসি OnPassive এর বিরুদ্ধে একটি প্রাইভেট ইনভেস্টিগেশন লঞ্চ করেছিল। তো অ্যাশ ইমিডিয়েটলি এটার সাথে এটা এটা এই মানে এটার সাথে, সাথে অর্থাৎ যখন এসএসসি তখনকার এসএসসির ব্যাপারটা আপনারা জানেন। আমরা একটু আ একটু এনালাইসিস পরে করব। এটা নিয়ে করবেন যে বর্তমান এসএসসি আর আগের এসএসসি এক নয়। সে এসএসসিতে যখন মামলাটা করেছিল এসএসসি এবং সেখানে ভিতরে তিনি বলেছেন এটার জন্য আসলে দায়ী হলো তৎকালীন কিছু ব্যাড অ্যাপেলস যাদেরকে অনপেসিভ থেকে সাসপেন্ড করা হয়েছিল, যাদেরকে অনপেসিভ থেকে কি বলে যে বাদ দেওয়া হয়েছিল এক কথায়। ওরা মিলিত হয়ে একটা সম্মিলিত প্রয়াসে এসএসসিতে মামলা করে এবং এসএসসি অনপেসিভ এর বিরুদ্ধে একটি প্রাইভেট তদন্ত শুরু করে। তো এখানে অ্যাশ বলেন, "আমি এটার সাথে সাথেই আমি ইমিডিয়েটলি গ্রেট ল ফার্মকে অর্থাৎ বড় একটা ল ফার্মকে হায়ার করেছি। এটার বিরুদ্ধে অ্যাকশন এ অর্থাৎ টু টেক কেয়ার অফ দ্য কেস অর্থাৎ কেসটার সাথে লড়াই করার জন্য আমি একটি ফার্ম হাউস অর্থাৎ বড় একটা ফার্ম হাউস ল ফার্ম হাউসকে আমি ভাড়া করেছিলাম। এবং আমি সেখানে ২০১৮ সালের জানুয়ারির ১ তারিখ থেকে শুরু করে টোটাল সালতামামি বা সারমর্ম ওখানে আমি সাবমিট করেছিলাম। আ যদিও আমি উম যদিও আমি এটাকে আচ্ছা ফান যদিও আমি ফান করেছি, মজা করেছি। এখন দেখেন কথাটা কি বলছেন, আমি একটু বুঝিয়ে বলি। যে মামলাটা ইনভেস্টিগেট করার ক্ষেত্রে তিনি কিন্তু ল ফার্ম নিয়োগ দিয়েছিলেন। সেটা অনেক আগেরই কথা। কিন্তু আমাদের ফাউন্ডারদেরকে বুঝতে দেননি। তিনি বললেন যে, "আমি এটা পিছনে রেখে এই কষ্ট বা এই দুঃখ, এই যে একটা হঠাৎ ধাক্কা খাওয়া, এটা আমি আর আমার পরিবারই কিন্তু সহ্য করছিলাম। কিন্তু আমি আপনাদেরকে বুঝতে দেইনি। যদিও আমি আপনাদের সাথে মজা করতাম, জোক করতাম, ফান করতাম। কিন্তু আমি বুঝতে দেইনি যে আমিও আমার পরিবার কিভাবে এই দিনগুলো কাটিয়েছি। রিয়েলি ব্যাড থিংস হ্যাপেন উইথ দ্য গুড পিপল" এটা কোট তার। এই কোটটা আমরা মনে রাখবো। তিনি বললেন যে আসলে পৃথিবীতে খারাপ জিনিসগুলো ভালো মানুষের সাথেই ঘটে। ব্যাড থিংস হ্যাপেন উইথ দ্য গুড পিপল। ব্যাড কোম্পানি, পেইনফুল প্রসেস ইত্যাদি আর্লি স্টেজে তাকে পার করতে হয়েছে। অনেক খারাপ সঙ্গ, অনেক পেইনফুল প্রসেস তাকে অতিক্রম করতে হয়েছে। আমি আবারও বলছি এই কাজগুলো করেছিলেন, এটা অ্যাশ আবার রিপিট করেছিলেন যে যারা সাসপেন্ডেড হয়েছিল, টার্মিনেটেড হয়েছিল, যারা হেটার্স তারা মিলে ব্যক্তি কিংবা সংগঠন একত্রিত হয়ে অনপেসিভের বিরুদ্ধে এমনভাবে লেগেছিল যে অনপেসিভকে একদম গলা চিপে মেরে ফেলবে। এমনকি অ্যাশ এবং অ্যাশের ফ্যামিলিকেও গলা চিপে মেরে ফেলবে। অথচ তারা তো এই টাকাগুলো দিয়ে, এই সময়গুলো ব্যয় করে মানবতার কল্যাণ করতে পারত। কিন্তু না করে তারা অনপেসিভ, অ্যাশ, অ্যাশের ফ্যামিলির বিরুদ্ধে ব্যক্তি প্রতিষ্ঠান একত্রিত হয়ে মানে কি করে যে ক্ষতি করার জন্য লেগেছিল। কিন্তু অ্যাশ বলেন they snoozed, they lost. তারা এখন স্নুজ মানে আমরা জানি মানে কোনো কিছু থেমে যাওয়া এবং তারা এখন হারিয়ে গিয়েছে। তারা পরাজিত। লস্ট মানে এখানে বলতে হবে পরাজিত। ব্যাড অ্যাপেলস গুলো কারা? সেই ব্যাড অ্যাপেল গুলো। বাট গুড নিউজ ইস দ্যাট কিন্তু সুসংবাদ হলো এই যে উই আর ক্লিন পিপল আমরা এখন সম্পূর্ণ একদম পরিচ্ছন্ন পবিত্র পিপল। অ্যান ওপেন বুক আমরা একটা ওপেন বই। একদম সকলের কাছে আমরা এখন ওপেন সিক্রেট। উই আর ট্রান্সপারেন্ট আমরা একদম স্বচ্ছ। এরপর তিনি বলেন, "হিউম্যানিটির জন্য আমি অ্যাশকে আমার পরিবারকে গ্রেট সাফারিং ভোগ করতে হয়েছিল। বাট নাও উই আর দ্য বিকন অফ হোপ আমরা এখন আপনাদের আশার আলো। লাইট ইন দ্য ডার্কনেস আমরা অন্ধকারের আলো। উই লস্ট রেপুটেশন আমরা ব্যক্তিগতভাবে আমি এবং আমার পরিবার, আমার স্ত্রী, আমার পরিবার, আমার বাবা-মা আমরা যে রেপুটেশনটাকে হারিয়েছি, আমরা যে আমাদের সুনামকে নষ্ট করেছি, তারা আমাদেরকে ধ্বংস করতে চেয়েছিল। আমার পরিবারকে তারা ধ্বংস করতে চেয়েছিল। বাট তারা পারেনি। আমার অনেক টাকা গিয়েছে, আমার অনেক অর্থ গিয়েছে। কিন্তু আমি এটা বুঝি যে মানি রিভাইভ করা যায়। টাকা ফিরে পাবো আমি। মানি ক্যান বি রিকভারড। কিন্তু আমার এই যে যৌবন বয়স, আমাকে অনেকে এখন ওল্ড আঙ্কেল বলে। আমার বয়সটা এখন অনেক ছাপিয়ে গিয়েছে। আমার সেই তারুণ্য,
সেটা কোথায় পাবো? আমার পরিবারের সুখ্যাতি, সম্মান আমি সেটা কোথায় পাবো? টাকা গেছে আমি টাকা পাবো। That's not a matter. বাট আমার যে বিশ্বাসটা ভেঙে দিয়েছে, বাট you cannot recover the broken trust. যে ট্রাস্টটা করেছিলাম, যে বিশ্বাসটা করেছিলাম, সেই বিশ্বাসটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আমি সেটা কখনই ফিরে পাবো না। আমার বিশ্বাসে করে আঘাত এনেছে। এটা একটা গ্লাসের মতো, যে গ্লাসটাকে একবার যদি ভেঙে চুরমার করা হয়, ওটাকে আবার যদিও বা জোড়া লাগানো হয়, গ্লাসটা সে আগের অবস্থায় কখনোই আর ফিরে আসবে না। দাগ থেকেই যাবে। আমার অবস্থাটা তাই। এরপর তিনি অনেক কথা বললেন, যেগুলো আসলে এত সংক্ষেপে আনা সম্ভব নয়। এরপর এই প্রসঙ্গে তিনি বললেন, "কুইটার্স নেভার উইন আর উইনার্স নেভার কুইট।" আমি শেষের দলে। আমি উইনার্স। আমি নেভার কখনই কুইট করব না। কখনই আমি আপনাদেরকে ছেড়ে যাব না। আমি এই মাঠ ময়দান ছেড়ে কখনই যাচ্ছি না। এরপর একটু বলেন যে মোটিভেশনাল যে স্পিচ গুলো তো বলা হয়। আসলে মোটিভেশন কেন দরকার? মোটিভেশন দরকার এরকম এজন্যই যে তিনি মোটিভেশনের কথা আসেন, যে মোটিভেশনটা কেন দিতে হয় জানেন? কারণ আমরা হিউম্যান বিং। আপনি মানুষ হিসেবে আপনার প্রতিদিন গোসল করতে হয় শাওয়ারে যেয়ে। আপনাকে প্রতিদিনই খেতে হয়। খাওয়া-দাওয়া, গোসল আপনাকে প্রতিদিনই রিপিটেশন এ করতে হয়। মনে রাখবেন, মোটিভেশন আপনার মেন্টাল ফুড, মেন্টাল শাওয়ারের মতো। ওটা আপনাকে লাগবে কি? বিকজ ইউ আর হিউম্যান বিং। আপনি মানব জাতি, আপনি মানুষ। এজন্য আপনাকে uplifting হিউম্যানিটির জন্য uplifting হিউম্যানিটিতে আপনাকে মোটিভেশনাল থাকতেই হবে। এরপরে বললেন যে বিজনেস উইথ পিপল এক্ষেত্রে এটা লিমিটেড নয়। মানুষের সাথে যে বিজনেসটা এটা কিন্তু আজকে যা আছে কালকে যে তা থাকবে এমনটা নয়। এটা কিন্তু নিত্য নতুন পরিবর্তনশীল। ইটস নট লিমিটেড। এবং বলল যে সেই ক্ষেত্রেই বলতে পারি আমি যে আবার বিজনেস নিয়ে আসতেছি, খেয়াল করুন বিষয়টা। তিনি কোডিং এ বলতেছেন, সরাসরি বলছেন না। আমি যে আবার বিজনেস নিয়ে আসতেছি, এটা স্ট্রংলি, অত্যন্ত স্ট্রং উইথ দ্য পিপল। আগের থেকে অনেক স্ট্রং, আগের থেকে অনেক মজবুত। সো ফাস্ট ফরওয়ার্ড। সো চলুন আমরা দ্রুত সামনে আগাই। উই হ্যাভ বিন রি উই হ্যাভ বিন রিওয়ার্কিং রিয়েলি হার্ড। আমরা আবার নতুন কঠোর পরিশ্রম করতেছি। এটা আমাদের জন্য কি লাগতেছে? This cost us millions. I think this is going to shock you. এটা এই কথাটা বিজনেসের ক্ষেত্রেও বলেছেন, এসইসির ক্ষেত্রেও বলেছেন যে এসইসির ক্ষেত্রে যে আমি যে ল ফার্মকে ভাড়া করেছি, হায়ার করেছি সেক্ষেত্রে বলেছেন যে এটা এত বেশি মিলিয়ন খরচ হচ্ছে যে এটা আপনাকে শক করে ফেলবে। মানে আপনি এতে একদম হা করে থাকবেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ? যে এসএসসির প্রচেষ্টার সাথে যে জিনিসটা জড়িত সেটা হলো এসএসসির কারণে দেখেন যে ক্ষতিটা হয়েছে আপনাদের অ্যাফিলিয়েটেড যে লিঙ্ক এবং আপনাদের এফেক্টেড হয়েছে আপনার কেওয়াইসি, সরি আপনাদের কেওয়াইসি এফেক্টেড হয়েছে। এসএসসির এই মামলার কারণে আপনাদের কেওয়াইসি আমি করতে পারছি না। এটা অ্যাজ এ বিজনেস গ্লোবালি অ্যাব্রড অ্যান্ড ইটস গেটিং মোর কমপ্লিকেটেড। এই এসএসসির কারণেই, মামলাটার কারণেই আমার এই কেওয়াইসি করতে অত্যন্ত জটিলতার শিকার হচ্ছি আমি এবং আমার কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে বিষয়টা। এরপরে তিনি বললেন, আ কি বললেন? যে বিগার দ্যান উই থট। অর্থাৎ আমরা যে বিজনেসটা নিয়ে আসতেছি সেটা বিগার, আসলে আমি অনেক কথা এলোমেলো লিখেছি তো ধারাবাহিকভাবে পাবেন না। আসলে আমি আগেই তো বললাম এটার জন্য আমাকে কমপক্ষে আরো ৩-৪ দিন সময় দেওয়া দরকার ছিল ধারাবাহিক আলোচনার জন্য। তো যাই হোক, এখন তিনি বললেন এসএসসির ক্ষেত্রে আরো কথা সামনে আসবে হয়তোবা। হিয়ার ইজ দ্য গুড নিউজ, ভেরি সুন দিস উইল বি বিহাইন্ড আস। তো এসএসসির মামলার কথা বলছেন যে অত্যন্ত গুড নিউজ শুনুন, যে এটা খুব শীঘ্রই আমরা পিছনে ফেলে চলে যাব। We are grateful for your support, prayer and passion. ফাউন্ডারদের বলছেন, আপনাদের যে সাপোর্ট, আপনাদের যে আমাদের জন্য প্রার্থনা এবং আপনাদের যে প্যাশন, তীব্র বাসনা অনপেসিভের জন্য, এটার জন্য আমি গ্রেটফুল, আমি কৃতজ্ঞ। উই হ্যাভ রিচড ইনিশিয়াল এখন এসইসির মামলার ক্ষেত্রে বলছেন যে অনেকেই বলতেছেন যে মামলাটা শেষ হয়ে গেছে। না, অ্যাজ বলতেছেন যে আমরা একটা ইনিশিয়াল রেজোলিউশন করেছি। হ্যাঁ, আপনারা অন্য কোনো গুজব বা কোনো রিউমারে কান দিবেন না। আমরা এটার উপরে কঠোর পরিশ্রম করেছি এবং আমরা এমন এক গুড নিউজ হলো আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি, এই পেইনফুল প্রসেসটার যদিও ভেরি এক্সপেনসিভ এটার কিন্তু শেষ হতে চলেছে এবং এটা উই হ্যাভ ওয়ান অফ দ্য বেস্ট। এখানে বলছে যে আমরা এমন একটা ফার্মকে ভাড়া করেছি যে ফার্মটা গ্লোবালি, শুধু আমেরিকায় নয়, গ্লোবালি এটা কিন্তু বিস্তৃত এবং এটা অত্যন্ত সুপার পাওয়ার একটি কোম্পানি, ল কোম্পানি এবং এরা এতটাই লজিস্টিক সাপোর্ট এবং রিসোর্সেস আছে এবং এরা অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল, প্রভাব সারা পৃথিবীতে এদের প্রভাব আছে এবং এক কথায় এরা খুব পাওয়ারফুল।
এমনকি ইলন মাস্কের মতো ব্যক্তির বা তার কোম্পানির মামলা কিন্তু এই ফার্মটি লড়ে থাকে। অতএব বুঝতেই পারতেছেন ফার্মটি কতটা ব্যয়বহুল। অ্যাড বলতেছেন, "I believe in the coming weeks" আগামী সপ্তাহগুলোতে আমি বিশ্বাস করি যে I am happy to give you updates আগামী সপ্তাহগুলোতে, উইক নয় উইকস। আমি আগামী উইকস গুলোতে বিশ্বাস করি যে আমি আপনাদেরকে আপডেট দিতে সক্ষম হব। বাট এটা এখন ঝেড়ে ফেলুন। লিভ ইট হিয়ার। ইটস নট ওভার ইয়েট। মনে রাখবেন মামলাটি কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। মামলা বলতে কি মানে বিষয়টা, মামলা বলব না। বিষয়টি এখনো কিন্তু শেষ হয়ে যায়নি। বাট কিন্তু উই আর ইন দ্য ফাইনাল টাচ। আমরা কিন্তু শেষ ফাইনাল টাচে আছি অফ এ ফাইনাল সেটেলমেন্ট। ফাইনাল সেটেলমেন্ট এর একটা ফাইনাল টাচে আমরা অবস্থান করছি। অ্যান্ড ওয়ান্স ইট সেন্ট টু দ্য কোর্ট যদি একবার কোর্টে পাঠানো হয় হুইচ ইজ এ সিভিল কোর্ট ইন সেন্ট্রাল ফ্লোরিডা সিভিল কোর্টে যায় অরল্যান্ডোতে স্পেসিফিক্যালি অ্যান্ড ইট উইল বি হোপফুলি ডিসমিসড আশা করা যায় এটা একদম ডিসমিসড হয়ে যাবে। হ্যাঁ, তখন মামলার একদম পরিসমাপ্তি ঘটবে। সো লিভ ইট বিহাইন্ড আস। এটাকে ত্যাগ করুন, আমরা সামনে যাই। বাট আই ডোন্ট নো এক্সাক্ট টাইম। ও আর কথা বলতেছেন কিন্তু আমি সঠিক সময়টা কিন্তু জানি না যে কখন মামলাটার এই সেটেলমেন্টটা হবে। সামবডিজ কেউ আছেন পাবলিকলি বলতেছেন যে অমুক তারিখে মামলাটা শেষ হবে। এরকম এক্সাক্ট তারিখ বলা সম্ভব নয়। প্লিজ এটা করবেন না। তবে এটাও বলতে পারি ইট কুড টেক এ ফিউ উইকস। এটা কয়েক সপ্তাহ লাগবে। ফ্রম টুডে আজকে থেকে কয়েক সপ্তাহের মধ্যে আশা করি মামলাটা সেটেলমেন্ট হয়ে যাবে। সো রিজনেবলি বিলিভ দ্যাট কামিং টু জুন আগামী জুনের মধ্যেই দিস উইল বি সামথিং ফ্রম দ্য হিস্টোরি অফ দ্য পাস্ট অর্থাৎ আগামী জুনের মধ্যেই ইতিহাসে হয়তোবা কোনো এটার পরিসমাপ্তি ঘটবে মানে এটা ইতিহাস তৈরি হবে। তার জন্য আমাদের কয়েক সপ্তাহ বলা যেতে পারে যে অ্যাপ্রক্সিমেটলি বা সম্ভাব্য আগামী জুনের মধ্যেই এটার পরিসমাপ্তি ঘটবে। বি ক্লিয়ার দ্যাট অনপেসিভ উইল নট বি শাট ডাউন। সুতরাং আপনারা পরিষ্কার জেনে যান অনপেসিভ কখনোই বন্ধ হবে না। এই বলে তিনি এসএসসির মামলার আপডেট শেষ করে তিনি লোকেশনে চলে আসেন। এর ভিতরে অনেক কথা আছে, আপনারা ভিডিও দেখে নিবেন। অনেক কথাই বলতে পারিনি। লোকেশনের বিষয়ে আপডেট দেন এটাই যে দেখুন আমরা যখন এই OnePCB এর প্রতিষ্ঠা করি, তখন থেকেই সেই প্রাথমিক লেভেল থেকেই কিছু ব্যাড অ্যাপেল অথবা অর্গানাইজেশনস দোনোটাই বলেছেন, ব্যাড অ্যাপেলস এবং অর্গানাইজেশনস মিলে এটাকে হ্যাম্পার করার জন্য উঠে পড়ে লেগেছে এবং ইনটেনশনালি তারা যে কাজটা করেছে এটা ভুল করে নয়। ব্যাপারটা এরকম না যে মিস্টেকেনলি একদম ইচ্ছাকৃতভাবে পিছন দিক থেকে আমাকে ছুরি মেরেছে এবং আমার হৃদয়কে ক্ষরণ করেছে। আমার হৃদয়কে ক্ষরণ করেছে পিছন দিক থেকে ছুরি মেরে। ফ্রম দ্য ব্যাক আমাকে ডেস্ট্রয় করতে চেয়েছিল, আমার পরিবারকে ডেস্ট্রয় করতে চেয়েছিল এই ব্যাড অ্যাপেলস রা। ইন্টেনশনালি এটা অত্যন্ত পেইনফুল ছিল। এমনকি এটা অত্যন্ত জটিলও ছিল এবং এসএসসির কেসটাও এর সাথে জড়িত ছিল। মানে এসএসসির কেস এবং এক কথায় ব্যাড অ্যাপেলস মিলে একটা জঘন্য একটা ধ্বংসস্তূপ পরিণত করার জন্য উঠে পড়ে লেগেছিল। আমি আপনাদেরকে জাস্ট বলেছি। কেন এখন খেয়াল করুন, আপনারা মনে করুন ওই সময়টায় আমি আপনাদের কাছে টাইম বারবার টাইম চেয়েছি। ৭ দিন, ৭ দিন, ৭ দিন এরকম ১৫ দিন, ১৫ দিন আমি আপনাদের কাছ থেকে খালি সময় চেতাম। টাইম। দ্যাটস হোয়াই সেটা আপনারা ভালো করে জানেন। I said টাইম ক্লক। আমি বারবার এই ঘড়ি ক্লক, টাইম ক্লকের কথা বলতাম। বিকজ হিয়ার টাইম ম্যাটার। এখানে সময় একটা বিষয় বটে ছিল। এ মিনিট ম্যাটার। একটা মিনিটও এখানে বিষয় ছিল। ক্যান এ মেক ডিফারেন্স? একটা মিনিটে মনে রাখবেন একটা বিশাল পার্থক্য তৈরি করে। এরপর ওই যে বললাম এজ তার এজ নিয়ে কথা বলেছিলেন, সেই কথাটা এখানে বললেন। আমি তো আগে বলেছিলাম যে দেখুন আ আসলে আমাকে অনেকে এখন আঙ্কেল বলে ডাকে। কিন্তু একসময় তো আমি খুব কিউট ছিলাম। আমি বয়সের আগেই বয়সে ভারাক্রান্ত হয়ে গেছি এই বিভিন্ন কারণে। আসলে টাইম ইস ক্রুশিয়াল। তিনি বারবার উল্লেখ করেন সময় অত্যন্ত সংকটময়। টাইম ইস ভেরি ক্রুশিয়াল। সময় অত্যন্ত আপসহীন। আর এই পৃথিবীতে পার্মানেন্টলি কেউই বাস করবে না। এই পৃথিবী থেকে সবাইকে কিন্তু চলে যেতে হবে। পৃথিবীতে আমরা শর্ট পিরিয়ড এর জন্য এসেছি। পৃথিবীটা হলো একটা টেম্পোরারি প্লেস। এইজন্য এইজন্যই যেহেতু পৃথিবী একটি টেম্পোরারি প্লেস আমাদেরকে অবশ্যই স্রষ্টার সামনে দাঁড়াতে হবে
তাই তিনি বলেন, "I want to confess to you" আমি নির্দ্বিধায় আপনাদের কাছে স্বীকার করে নিচ্ছি যে কনফেস মানে নিজের দোষ স্বীকার করা। আমি দোষ স্বীকার করে নিচ্ছি যে to you out of a good heart আমার ভালো হৃদয় থেকে আমি বলছি বিকজ এই কারণেই যে I was excited আসলে ওই সময়টা আমি ছিলাম অত্যন্ত এক্সাইটেড। এইজন্যই বলতাম ৭ দিন, ১৫ দিন, আর মাত্র ৭ দিন, ১৫ দিন। আমি খুব এক্সাইটেড ছিলাম। অ্যান্ড easier to get things এবং কোন জিনিস eager to get things কোন জিনিস পাওয়ার জন্য মানে OnePassive এর লঞ্চিং এর জন্য আমি খুব উদগ্রীব ছিলাম। হুম। as done as fast as possible যত দ্রুত সম্ভব এটাকে আমি পৃথিবীতে লঞ্চিং করতে চেয়েছিলাম। I was not as cautious আসলে আমি অনেকটাই সচেতনহীন ছিলাম। আমি এতটা cautious ছিলাম না। আমি এতটা পরিপক্ক বা সচেতন তখন ছিলাম না। as I should be যা আমার হওয়া দরকার ছিল। এটা আমি নির্দ্বিধায় কনফেস করছি বা আমি স্বীকার করছি এটা আমার অপরিপক্কতা ছিল। When it came to hiring আসলে যখন এক্সিকিউটিভদেরকে আমার হায়ার করার কথা ছিল স্পেশালি দ্যা হেড অফ দ্যা পজিশনস আমার সেখানে আসলেই কোনো কিছু চিন্তা ভাবনা করার কথা ভাবার বিষয় ছিল বটে। আসলে আমার ফিলোসফি ছিল কি জানেন? আমার ফিলোসফি ছিল এইটাই যে ওভারপেইড করলে বা ওভার স্টাফ আনলে ওভারপেইড করলে বা ওভার স্টাফ আনলে হয়তোবা আমি এখানে দ্রুত কোম্পানিটাকে লঞ্চ করতে পারব। কিন্তু আমি ভাবতে পারিনি এখানে গ্রিডি, স্ক্রুপুলাস মানে কলুষিত মনের মানুষকে স্ক্রুপুলাস বলি আমরা। গ্রিডি, স্ক্রুপুলাস এবং ক্রুকড পারসন এখানে এসে সব মেক্সিমাম জড়ো হয়েছে। এটা আমার বোঝার ভুল ছিল। আপনারা জানেন ১ম কলিকাতা বা ক্যালকাটায় বা আমি ১ম অফিস করেছিলাম। এরপরে বলা হলো যে, "চলো আমরা সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া চলে যাই হায়দ্রাবাদ।" তো সেখানে তিনি হায়দ্রাবাদ চলে গেলেন এবং ৭০০ থেকে ৮০০ থেকে ৮০০ কর্মীকে তিনি সেখানে নিয়োগ দিলেন এবং COVID-19 এর সময়টাও তিনি পার করলেন। বাট জুলাই 2024 জুলাই ২০২৪ একদম টোটাল ব্রোকেন টু বি স্টিচড একদম যেটাকে বলা হয় যে গ্লাস যেমন ভেঙে যায় বা কোনো জামাকাপড় যদি ছিঁড়ে যায়, ওটাকে সেলাই করার আর পর্যায়ে থাকে না। অনেক ঘটনার পরে তিনি বললেন যে, হায়দ্রাবাদের যে অফিসটার ঘটনা ঘটলো, ভিতরে যে অন্তরালে যে ঘটনা ঘটে গেছে জুলাই ২০২৪ এ এমনভাবে ভেঙে গেল যে ওটাকে আর সেলাই করার জায়গাও থাকলো না। মিসম্যানেজমেন্ট হলো, করাপশন ঘটলো, মিসগাইডেড হলো এবং সেটা কোত্থেকে? সেটা অবশ্যই ইন্ডিয়া থেকে নয়। তিনি সরাসরি বলেছেন ফ্রম অ্যানাদার লোকেশন। অন্য লোকেশন থেকে ঘটনাটা ঘটানো হয়েছে। এবং তিনি এটাও বলেছেন ওখানকার ম্যাক বেশ কিছু কর্মী এর সাথে জড়িত ছিলেন। ওখানকার বেশ কিছু কর্মীও এর সাথে জড়িত ছিলেন। তবে সবাই নয়। তিনি ইন্ডিয়ার অনেক প্রশংসা করেছেন যে, "আমি অনেক ভালো, গুড, একদম স্কিলড, এফিসিয়েন্ট অনেক দক্ষ আমি কর্মী এমপ্লয়িকে পেয়েছিলাম।" তবে কিছু ছিল ওই যে অ্যানাদার লোকেশন তার সাথে জড়িত ছিল। তিনি বলছেন এটা আপনারা গেস করে নিবেন। এবং হায়দ্রাবাদের তিনি কথাগুলো অনেক বললেন যে, অ্যা এখন যে অবস্থাটা ঘটছে দেখেন হায়দ্রাবাদের অবস্থাটা এমন একটা অবস্থায় চলে গেছে হায়দ্রাবাদের পজিশনটা যে এটাকে আর আমার বন্ধ করা ছাড়া উপায় নেই। এটাকে আমার শাটডাউন করে দিতে হয়েছে। এখন একজনও অ্যাক্টিভ এমপ্লয়ি ওখানে নেই এবং ওটা আমি রিস্টার্ট করব না। আমি কোথায় কখন কি রিস্টার্ট করব, কোন লোকেশনে রিস্টার্ট করব সেটা আমি আপনাদেরকে ভবিষ্যতে আপডেটে জানিয়ে দেব। সেটা আপনারা ভবিষ্যৎ আপডেটে জানবেন যে আমি ওটা কি করব। হায়দ্রাবাদ নিয়ে উনি অনেক কথা বলেছেন যে হায়দ্রাবাদের ক্ষেত্রে যে এমপ্লয়িরা আছেন অনেকেই আছেন কত মাস ধরে বেতন পাননি এবং সেখানে একটা মিসম্যানেজমেন্ট ঘটার কারণে সেখানে তিনি বলেছেন অনেক কিছু ঘটেছে। তবে আমি হায়দ্রাবাদের যে ভালো এমপ্লয়ি গুলো আছেন যারা গুড, যারা অনেক দূর থেকে এসেও পরিবারকে সেটেল করেছিলেন, অন পেসিভ এ নিজেকে নিয়োজিত করেছিলেন, অন পেসিভ নিয়ে স্বপ্ন দেখেছিলেন। আ তাদের সাথে আমার ব্যক্তিগত কথা হয়েছে। আসলে আমি যদি অফিসিয়ালি বলি তাদেরকে দেওয়াটা এখন সম্ভব হবে না এসইসির কারণে। কারণ এসইসির মামলাটা যতদিন পর্যন্ত না আ ফিনিশ হয় বা আমি আমার ফান্ড রিকভার না করতে পারি, ততদিন পর্যন্ত আমি তাদের পে রোল দিতে পারব না। তবে ব্যক্তিগতভাবে তাদের সাথে আমার কথা হয়েছে। আশা করি কয়েক সপ্তাহের মধ্যেই তারা খুব খুশি হয়ে যাবে। এই কথাটা তিনি বলেছেন। কারণ আমি ব্যক্তিগতভাবে আসলে আমি কি বলে? আমি অব্লিগেটেড। আমি মানুষ হিসাবে বাধ্য এই লোকগুলাকে ক্ষতি করতে পারি না আমি। আপনারা আরো বিস্তারিত ভিডিও থেকে জেনে নিবেন। এরপরে তিনি আসেন দুবাই প্রসঙ্গে। দুবাই প্রসঙ্গে বলেন, "দ্য
সোর্স অফ অল কমপ্লিকেশনস, যতগুলো অনপেসিভের কমপ্লিকেশনস হয়েছে সবকিছুর মূলে হলো এই দুবাই। আপনারা বুঝিয়ে নেবেন তিনি কি বলতে চাচ্ছেন। টোটাল পৃথিবীতে অনপেসিভের যতগুলো কমপ্লিকেশনস ঘটেছে, জটিলতা ঘটেছে, যত অবক্ষয় মানে অনপেসিভকে দুমড়ে মুছে দেওয়ার জন্য যাই কিছু ঘটেছে তিনি বলেছেন এটার হাব হলো দুবাই। এরপরে তিনি অনেক বলেন যে আমি বুর্জ খলিফা আমার নিজের এটার প্রমাণ আছে, ডকুমেন্টস আছে যে এটার সমস্ত বিল্ডিং বা যা কিছু আমি কিনেছি। আমি সবকিছু ক্রয় করেছি আমার ব্যক্তিগত অর্থ দিয়ে বা আমার টাকা দিয়ে। অথচ আ ব্যাড অ্যাপেল অ্যানিমাল বলছেন তিনি। তিনি পিগ বলেছেন, তিনি থিপ বলেছেন যে নিজের বলে দাবি করে ইত্যাদি, ইত্যাদি। সামনেটা আসবে কিছুটা। এরপর সিঙ্গাপুর নিয়ে বলেন যে সিঙ্গাপুর বন্ধ আছে। চলে যান বাংলাদেশ প্রসঙ্গে। যেহেতু আমরা বাংলাদেশের মানুষ এখানে এই লাইনগুলো শোনার জন্য অপেক্ষা করতেছি। আমি টোটাল লাইনটা কিন্তু কোট করেছি। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন বাঙ্গালাদেশ, উচ্চারণ করেন এভাবে আপনারা জানেন। তিনি বলেন, "We got nothing but trouble there. We have located I paid whether payroll for individuals there or for office locations, licenses, paperwork, whatever. Well, over a year plus, okay, I can't even count the time and got nothing in return. Not even one day that we operated in Bangladesh." অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন, আমি বাংলাদেশ থেকে কিছুই তো পেলাম না। শুধু পেয়েছি সমস্যা, সমস্যা আর সমস্যা। সেখানে আমরা লোকেশন এবং তার পেমেন্টও দিয়েছিলাম। পেরোল করেছিলাম যারা কর্মচারী বা যারা ওখানকার কর্মকর্তা হবেন তাদের পেরোলও এমপ্লয়িদের জন্য পেরোল করেছিলাম। ইন্ডিভিজুয়ালস দের জন্য দেয়ার অফিস নিয়েছিলাম এবং সেখানে লোকেশনস নির্ধারণ করা হয়েছিল, লাইসেন্স নেওয়া হয়েছিল, পেপার ওয়ার্ক করেছিলাম, হোয়াটএভার যা দরকার ছিল সবই তো করলাম। ওয়েল ভালো, ওভার এ ইয়ার ১ বছরের বেশি অথবা তারও বেশি সময়টা ঠিক আমি এভাবে বলতে পারতেছি না কাউন্ট করে। বাট গট নাথিং ইন রিটার্ন। রিটার্ন তো আমি কিছুই পেলাম না। নট ইভেন ওয়ান ডে, একটা দিনের জন্য নয় যে আমি সেখানে কোনো কিছু অপারেশন করতে পেরেছিলাম। বাংলাদেশ নিয়ে এতটুকুই তিনি বলেন। আমার ১ ঘন্টা ১৫ মিনিটের ভিডিওতে আমি এতটুকুই পেয়েছি। পিছনে কিউ এন্ড সেশনে আছি কিনা আই ডোন্ট নো। ইজিপ্ট নিয়ে তিনি বলেন যে ইজিপ্টের ক্ষেত্রে তাই বলবো। ইজিপ্টের নীল নদের পাশে যে বিল্ডিং হাউস এত সুন্দর সাজানো গোছানো, কিন্তু আপনারা জানবেন ওখানকার যে ডিরেক্টর ও অলরেডি দুবাইয়ের সেই ব্যক্তিদের সাথে মিশে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ওটাও এখন একই অবস্থায় আছে। ব্যাড অ্যাপেলস, ওরা কি তাহলে? ওরা অ্যানিমালস। ওরা এক কথায় বলবো ওরা ক্রিমিনালস। এখন আপনারাই নাম দিবেন ওদের কি বলা যায়? এবার তিনি একটা কথা বলেন গ্যাজুলিয়ন টাইমস, অর্থাৎ গ্যাজুলিয়ন টাইমস এর সংজ্ঞাটা হলো গ্যাজুলিয়ানস টাইম বলতে বোঝায় এমন দীর্ঘ সময় বা এমন দীর্ঘ সংখ্যা যেটা কম্পিউটারে কাউন্টেড বিশাল ১৭, ১৮, ১৯, ২০ ডিজিটের একটা সংখ্যা, ওটাকে গ্যাজেলিয়ান ফিগারস বলে। আর গ্যাজেলিয়ান টাইমস অর্থ হলো আমার সাথে দীর্ঘ সময় ধরে বারবার একই ঘটনা ঘটলো। আসলে আমাকে গ্যাজেলিয়ন টাইমটা পার করতে হয়েছিল। A large amount of time happened to me again and again. এই কথাটা তিনি উচ্চারণ করেছেন। আনটিল টুডে, আজ পর্যন্ত। এরপর তিনি বলেন যে দেখুন বিষয়টা হলো আনটিল টুডে, এমনকি আজ পর্যন্ত তারা ট্রাইং করতেছে, চেষ্টা করতেছে টু গেট অ্যাওয়ে উইথ দেম। আনটিল টুডে অর্থাৎ এই যে কথা, এখানে একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা একটু বুঝতে হবে আমাদের সকলকে। আমিও ব্যাপারটা বুঝে উঠতে পারতেছি না। অর্থাৎ এই যে অফিসগুলো, লোকেশনগুলো, এই যে অর্থ সম্পত্তি, এটা কিন্তু আমি টাকার কথা বলছি না। ওখানকার অফিস বা স্থাপনার কথা বলছি। এগুলোর ক্ষেত্রে সম্ভবত ব্যাড অ্যাপেলস রা এখনো ওই সমস্ত দেশের সরকারের সাথে ট্রাইং করতেছে টু গেট অ্যাওয়ে উইথ দেম। অর্থাৎ সরকারকে বুঝাতে যে এগুলো আসলে আমাদের মানে অন পেসিভ এর অ্যাসমোভার এর নয় বা এটা আমাদের। এরকম একটা বিষয় বোধহয় ওখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে দে আর ট্রাইং টু গেট অ্যাওয়ে উইথ দেম। গেট অ্যাওয়ে উইথ অর্থ কোনো কিছুতে পার পেয়ে যাওয়া, শাস্তি না পাওয়া বা কোনো কিছু অন্যায়ভাবে জোর দখল করার প্রচেষ্টাকে গেট অ্যাওয়ে উইথ বলা হয়। এখন এটা কারা চেষ্টা করতেছে? নিশ্চয়ই ব্যাড অ্যাপেলরা ওই সরকারগুলোর সাথে চেষ্টা করতেছে বোঝানোর জন্য যে এগুলো আমাদের সম্পত্তি, এগুলো অন পেসিভ এর অ্যাসেট নয়। আনটিল টুডে, আজকে পর্যন্ত তারা চেষ্টা করতেছে। সুতরাং তারা থিপস, তারা পিগ মানে শূকর বা শুয়োর, এনিমাল প্রাণী, ইউ মিন ইট, আপনি যা মিন করে নেন, আপনি মিন করে নিবেন তাদেরকে। এরপরে তিনি চলে আসেন অ্যাফিলিয়েট এবং কমিশন। অ্যাফিলিয়েট এন্ড কমিশনের ক্ষেত্রে তিনি যে আপডেটটা দেন সেটা হলো দা তিনি বলেন এটা হলো সবচেয়ে পেইনফুল পার্ট। আপনারা জানবেন যে এটা কত পেইনফুল পার্ট। দা
ল্যাক অফ কোঅপারেশন, অর্থাৎ এখানে কোঅপারেশন অভাব ফ্রম সাম ইন্ডিভিজুয়ালস, কিছু ব্যাড অ্যাপেল বা ইন্ডিভিজুয়ালস এর কোঅপারেশনের অভাব ছিল। হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্য রং, কি বলে মবস, মানে ভ্রান্তিমূলক বা ভুল কিছু মুভ ছিল ফ্রম দ্য ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট থেকে, ফ্রম দ্য অ্যাডমিনিস্ট্রেশন লেভেল থেকে, কজ মোর কমপ্লিকেশন, অনেক জটিলতা সৃষ্টি করেছিল ফর দ্য পেমেন্ট প্রসেসর্স, পেমেন্ট প্রসেসর্স এর জন্য, টু ফ্ল্যাগ দেম, এবং সেখানে ফ্ল্যাগ উঠেছিল কিসের, আমাদেরকে সন্দেহ করেছিল, আমাদেরকে এলিগেশন দিয়েছিল আমরা এমএলএম, আমাদেরকে সাসপেক্ট করেছিল আমরা স্ক্যাম করি, এবং আমরা কি করি, আমরা এজন্যই তাদের কাছে ধরাশায়ী হয়ে গেলাম। অ্যান্ড স্পেসিফিক উইথ, আ যেটা অ্যান্ড স্পেসিফিক উইথ ইউ, এবং যেটা আপনার সাথে ফাউন্ডাররা আপনারাও কিন্তু এর শিকার হলেন। বাট দেয়ার আর 2 মার্চেন্টস, এখন কথা হলো অনেক মার্চেন্ট এরকম করেছে। অনেক মার্চেন্ট এরকম উল্টাপাল্টা কাজ করেছে। আমাদেরকে ভুল পথে ধাবিত করেছে। এখানে আমাদেরও অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের কি ছিল, ল্যাব ছিল। আমাদের এখানে অনেক কথা বলা হচ্ছে যে আমাদের রং মুভমেন্ট ছিল, ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের অনেকগুলো ভুল থাকার কারণে এবং অন্যান্য বিভিন্ন কারণে আমাদেরকে মিসগাইড করা হয়েছিল, এবং এই সমস্ত কারণে অনেক পেমেন্ট প্রসেসর আমাদের সাথে মিসগাইড করেছে। কিন্তু there are two merchants with the amount of $52 million, অর্থাৎ 2টা পেমেন্ট প্রসেসরের টাকা হলো $52 মিলিয়ন। এই $52 মিলিয়ন এখনো অন হোল্ড হয়ে আছে। That was just enough to pay the payroll at the times for, এই $52 মিলিয়ন তো পেরোল দেওয়ার জন্য যথেষ্ট ছিল বিভিন্ন লোকেশনস এর যারা এমপ্লয়ি এবং আরো যারা আছেন, এবং আপনাদের আমাদের কমিশন দেওয়ার জন্য যথেষ্ট ছিল এই $52 মিলিয়ন, যা এখনো হোল্ড হয়ে আছে। কোথায় আছে সেটা একটু পরে শেষে বলতেছি। সেটা আপনারা জানেন যে সেটা দুবাই সেন্ট্রাল ব্যাংকে অলরেডি হোল্ড হয়ে আছে। উই হ্যাভ রাফলি লাইক, এবং সেখানে 30 মিলিয়ন ডলার আছে আমাদের কমিশন, অর্থাৎ $26 মিলিয়ন আমাদের কমিশন বাবদ। অর্থাৎ $52 মিলিয়ন, $26 মিলিয়ন কিন্তু আমাদের ফাউন্ডিং লেভেলের ফাউন্ডারদের জন্য কমিশন হিসাবে ওটা ওখানে আটকে আছে। আচ্ছা, এই হলো ওখানকার আপডেট এতটুকুই। এখন পিছনে আবার আসবে কমিশন নিয়ে তিনি আবার বলেছিলেন শেষে। এখন আসেন হোয়ার উই আর অন পেসিভ টুডে। আজকে আমরা অন পেসিভ কোথায় আছি? ২০২৪ অ্যাশের জন্য ছিল একটা শ্রেষ্ঠ বছর। কেন জানেন? অ্যাশ বলতেছে এটার জন্য, এটা ছিল আমার জন্য একটা শ্রেষ্ঠ বছর ২০২৪, কারণ বিধাতা আমাকে ধাক্কা দিয়ে শিখিয়েছেন যে কে ভালো কে মন্দ, কে আপন কে পর। এটা শিখানোর জন্য বিধাতা আমাকে ধাক্কা দিয়ে আমাকে শিখিয়েছেন। He gave us good boost, তিনি এই আমাদেরকে একটা ভালো উদ্দীপনা দিয়েছেন। এক্ষেত্রে উম আমি আ আমি খুঁজে পেয়েছি কারা এখানে প্যারাপেলস, স্ক্রুপুলাস, কারা নেকেড, এগুলো সব আমি খুঁজে পাওয়ার, আর আমার ভিতরের যে সক্ষমতা, মেসি পাওয়ার, এটাকে আমি উপলব্ধি করতে পেরেছিলাম। এবং আ এই ২০২৪ সালে বলছে উই আর গোইং টু মোর দ্যান ফাইন। আমরা এই ২০২৪ সালের শিক্ষা নিয়েই আমরা আরো বেশি যা আছি তার থেকে আরো বেশি উৎকৃষ্ট হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আ এরপরে তিনি বলেন আমরা ২৫ সালে একদম আমাদেরকে ২৪ সাল আমাদেরকে শিখিয়েছে কিভাবে আমরা টপে পৌঁছবো, সেই শিক্ষা আমাদেরকে দান করেছে। এরপর তিনি বলেন যে আপনারা অনেকে অনুমান করছেন হয়তোবা, আপনারা অনেকে অনুমান করছেন যে কোম্পানির নাম পাল্টে কি আমি অনফিউশন বা আম কি বলে? অনফিউশন করব কিনা অথবা অনপেসে 2-0 করব কিনা? না, আমি সেটা করব না। তিরিশ প্রায় আমাকে কথাটা বলে। আমাকে জিজ্ঞেস করে এটা কি অনফিউশন হবে নাকি অনপেসে 2-0 হবে? আমি হেসে দিয়ে বলেছি, আমি বলেছি কোনটাই নয়। মোর আ এখানে আরেকটু আপডেট অন্যভাবে এসে গেছে। মোর কোয়ালিফাইড, মোর, ও তিনি বলেন যে আমি এখন যেহেতু এখানে কথাগুলো দেখেন শেষের পর্যায়ের কথাগুলো আমাকে একটু নিতে এলোমেলো হয়েছিল। অর্থাৎ তিনি ৩০ এর প্রশ্নের উত্তরে বলেন যে, "না, সেটা অনফিউশন অথবা অনপেসিভ 2-0 কিছুই নয়। এটা অন্য একটা কিছু। এটার জন্য তুমি ওয়েট করো।" তবে এক্ষেত্রে আমি একটু বলি, আ সুসি ম্যাক্রিউ যখন ওই কিউ-অ্যান্ড সেশনে কোয়েশ্চেন করেছিল অনপেসি অ্যাশকে যে আসলে কোম্পানিটা কিরকম হবে? ফিজিক্যাল প্রোডাক্ট আসবে সেখানে? তখন অ্যাশ বলেছিলেন, "নো, আসলে ফিজিক্যাল প্রোডাক্ট এই মুহূর্তে নয়। আ এটা আ ডিজিটাল প্রোডাক্ট উইথ এআই।" আমি আবারও বলি ডিজিটাল প্রোডাক্ট উইথ
এআই নিয়ে আসবে। এবং এ প্রসঙ্গে দেখেন আরো কিছু কথা বলেন, সেটা ওই চীনের কথা বলতেছেন, সেটা আমি একটু পরে আসতেছি ক্রমান্বয়ে। তো কৃষের কথার উত্তরে বলছেন নো, নো অন ফিউশন, নো অন পেসিভ 2.0। আর বলেন, আমি এখন যেই স্টাফ বা টিমকে পেয়েছি, আপনারা উম আশ্চর্য হবেন যে ইন্ডিয়ায় কিন্তু আমি ২৫০০ টেক পারসন এর সাথে কিন্তু আমি কাজ করেছি। ২৫০০ টেক পারসন আমার সাথে কাজ করেছে। তারা খুবই ভালো। তারা খুবই কোয়ালিফাইড। কিন্তু আমার বর্তমান যে টিমটা আছে এটা তাদের থেকেও মোর কোয়ালিফাইড। তাদের থেকেও মোর কোয়ালিফাইড। তাদের থেকেও মোর স্কলার, তাদের থেকেও মোর এক্সপেরিয়েন্সড, তাদের থেকে অনেক বেটার। এ কথাটা তিনি বললেন। এরপর বলেন উম আ লেট আস সে এটা তিনি বলছেন, আরেকটা কথা টানছেন। দেখেন হায়দ্রাবাদে যখন আমি কাজ করেছি, হায়দ্রাবাদের এই টিমগুলো আমাকে বলত যে এই দেখেন সকালবেলা একটা ডেমো নিয়ে আসছে লঞ্চিং এর জন্য। এই সফট লঞ্চ এর জন্য একটা ডেমো নিয়ে আসছে। আবার বিকালে একটা ডেমো নিয়ে আসছেন। এই একটা আনলেন। ২০২৩-২৪ এর এই ঘটনাগুলো তাকে খুব এখন পেইন দেয়। যে আসলে ভালোই হয়েছে সৃষ্টিকর্তা আমাকে দিয়ে লঞ্চিং করাননি। যদি লঞ্চিং করানো হতো তাহলে হয়তোবা আমি এমন ধাক্কা খেতাম যে আমি আর ব্যাক করতে পারতাম না। আম তারপরে তিনি একটা কথা বলেন, "এখন এই মুহূর্তে টেকনিক্যালি উই আর ডান।" আর কিছু বলেননি। দেখুন এর বাইরে আর কিছু বলা যাচ্ছে না যে কি হচ্ছে না হচ্ছে এটা আমরা কি করে বলব? তিনি একটা কথাই বললেন, "বাট টেকনিক্যালি উই আর ডান।" এটাই এখন আপনারা ধরে নেন যে রিফ্রেশিং নিউ একটা কোম্পানি ইনশাআল্লাহ আসতে চলেছে। যেটার নামও জানি না, সেটার কিছুই জানি না। বাট বলেছে টেকনিক্যালি উই আর ডান। আই অ্যাম ওভার, আই অ্যাম ওভার এতটুকুই বললেন। এরপর তিনি বললেন, "দেখেন রিস্ক নিতে হবে। জীবনটাই তো রিস্কের।" এবং চমৎকার কিছু কথা বললেন। জীবনে প্রতিদিন আমরা রিস্ক নিচ্ছি। তিনি বললেন, "দেখুন তো আপনি যদি সমুদ্র সৈকতে ঘুরতে যান বা সমুদ্র সৈকতে বেড়াতে যান, আপনি সমুদ্র সৈকতের পাড়েই ঘুরলেন অথবা আপনি কোন সুন্দর বাসায় বসে রইলেন। কিন্তু দেখেন তো আপনার পাশাপাশি কিছু নওজোয়ান আছেন, কিছু মানুষ আছেন সাগরের তলদেশে চলে যান মুক্তো আনার জন্য। সাগরের তলদেশে চলে যান তারা ডিসকভার করার জন্য। বলেন তো তিনিও তো আপনার মতো সাগর পাড়ে হাঁটতে পারতেন। তিনি তাহলে কেন সাগরের তলদেশে চলে যাচ্ছেন? আসলে জীবনটা রিস্কের। আমি না হয় একটু রিস্ক নেব।" এ প্রসঙ্গে তিনি আবার বলেন, "আজ থেকে ২৫ মাস পরের কথা বলি। আজকে ১০ই এপ্রিল ২০২৫ ঠিক তার ২৫ মাস পরে আপনি শুনবেন চীনের একটা নতুন আইন। সেখানে প্রায় আ সেখানে বললেন কত বিলিয়ন আমার ঠিক ফিগারটা মনে নেই। সম্ভবত 7.4 বিলিয়ন সরি 1.4 বিলিয়ন সম্ভব মিলিয়ন না বিলিয়ন বললেন যেন যে শিশুদেরকে আমরা যেমন বর্ণমালা শিখাই অ, আ, ক, খ চীনের 1.4 বিলিয়ন শিশুকে সেই আজ থেকে ২৫ মাস পরেই শুরু হবে সেটা দেখবেন যে ওদেরকে এআই শিখানো হবে। আমরা যেমন বর্ণমালা শিখি ক, খ, গ, ঘ ওদেরকে এআই শিখানো হবে। তাহলে আপনি বলেন তো এই ২৫ বছর আগেও কি আমরা ৫ বছর আগেও কি আমরা এআই সম্পর্কে জানতাম? ৫ বছর আগেও তো এআই সম্পর্কে জানতাম না। অথচ আজ থেকে ২৫ মাস পরেই শুনবেন 25 months after you will hear that চীন তাদের শিশুদেরকে অ্যালফাবেটের মতো করে এআই এর উপরে প্রোগ্রামিং শিখাচ্ছে। তাহলে আমরা কি রিস্ক নেব না? মনে রাখবেন আমরা যদি এই এআই এর সাথে আমরা যদি মানুষ হিসাবে অ্যাডাপ্ট অথবা যেটাকে বলা হয় অ্যাডাপ্ট করতে না পারি, আমরা যদি খাপ খাওয়াতে না পারি, তাহলে আমরা পৃথিবীতে টিকতে পারবো না। আমরা যদি এন্ডোর্স করতে না পারি বা অ্যাডাপ্টেশন নিতে না পারি, তাহলে মনে রাখবেন ইভোলিউশন এ আমরা টিকতে পারবো না। একটা কথা মনে রাখবেন, আমরা ১ম এ মানুষ তারপরে বিজনেসম্যান। তার মানে এআইটাকে মানবিক পর্যায়ে নিয়ে যেতে হবে। আমাদেরকে গো টু দ্যা যেটাকে বলে বেসিক, সেই গো টু দ্যা বেসিক এ আমাদেরকে যেতে হবে। আমাদেরকে বিজনেসের আগে ভাবতে হবে আমি হিউম্যান বিং এবং হিউম্যান বিং এর সাথে তাল মিলিয়ে এআই কে কাজ করাতে হবে। এটা যেন আমরা সবাই গ্রহণ করি। এরপর বলেন যে কুম্ভের ঘুম আপনারা ঘুমাবেন না। কুম্ভের ঘুম তো ঘুমাবেন তো আপনি পৃথিবী থেকে ছিটকে পড়বেন। মনে রাখবেন একটা গাছই। A tree is a tree, an animal is an animal. একটা প্রাণী একটা প্রাণী। একটা গাছ কখনোই অন্য কিছু হতে পারে না, একটা প্রাণী কখনো অন্য কিছু হতে পারে না। সে যা তাই। কিন্তু মানুষ চেঞ্জেবল, হিউম্যান ইস চেঞ্জেবল। মানুষ কিন্তু চেঞ্জ করে নিজের এই ব্রেইনটাকে অনেক দূর নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে একটা চমৎকার তথ্য দেন। দেখেন একটা হিউম্যান ব্রেইনের ভিতরে প্রায় ২৫০০ অর্থাৎ ২৫০০ টেরাবাইট থাকে। আর একটা কম্পিউটার যে আমার সামনের কম্পিউটারটা দেখতে পাচ্ছেন ওটা মাত্র 1 টেরাবাইট। অথচ আমার ব্রেইনের ভিতরেই আপনার ব্রেইনের ভিতরে আল্লাহ পাক অলমাইটি সৃষ্টিকর্তা ২৫০০ টেরাবাইট দিয়ে রেখেছেন। আপনি কি জানেন এই ইউনিভার্সটা কত বড়? এই যে আপনার পাশের চাঁদকে দেখতে পাচ্ছেন, এটা মাত্র ১,৩৮,০০০ কিলোমিটার দূরে। কিন্তু আপনি যদি আরেকটা গ্রহে যান, গ্রহ থেকে গ্রহান্তরে যান, মিলিয়ন, ট্রিলিয়ন মাইল দূরে অবস্থান করতেছে এই বিশ্বজগৎ। তাহলে বলেন তো আমাদেরকে কি এগুলো জয় করতে আমাদেরকে এগুলো নিয়ে কাজ করতে কি হবে না?
অতএব আসুন আমরা রিস্ক গ্রহণ করি। এরপর তিনি ওয়েবিনার নিয়ে কথা বলেন। ওয়েবিনার নিয়ে বলেন যে আমি ১ম এই আগামী বৃহস্পতিবার সম্ভাব্য আমি অ্যারাবিয়ানদের সাথে ১ম ওয়েবিনার করব এবং কিভাবে মুভিং ভেরি সুন করা যায় এটা নিয়ে আমি দ্রুত আলাপ করব। আমি সময়ের কোনো ক্ষেপণ করতে এখন আর চাই না। আমি উইকলি ওয়েবিনার করেই যাব লিডারদের সাথে এবং আমি দ্রুত একটা সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করতেছি। উই উইল ডু দ্য বেস্ট। আবার তিনি বলেন, উই উইল ডু দ্য বেস্ট। আমরা সবচেয়ে ভালোটাই করব ইনশাআল্লাহ। আমরা মুভিং ফরওয়ার্ড হচ্ছি। টু কিপ ইন মাইন্ড আমরা মুভিং ফরওয়ার্ড হচ্ছি। এক্ষেত্রে আবার একটা কথা বলেন, তো যা হোক ফাউন্ডাররা আপনারা মনে রাখবেন যারা একটা ইম্পোর্টেন্ট কথা বলি। এখানে একটা ইম্পোর্টেন্ট আপডেট সেটা হলো যারা আপনারা ওকানেক্ট সাবস্ক্রাইব করেছেন। দেখুন যেহেতু অন প্যাসিভ কিন্তু থাকবেই। বাট অন প্যাসিভ কে আসতে সময় দিতে হবে যেটা আমরা বুঝতে পারলাম। অন প্যাসিভ কে আসতে আমাদের সময় দিতে হবে। কারণ ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। অনেক জটিল হয়ে গেছে। অ্যাশ কিন্তু বারবার একটা কথা বলেছেন। আমি যতক্ষণ পর্যন্ত ওই $52 মিলিয়ন আমি না ফেরত পাই। এটা কিন্তু আমি এটা এখানে লেখিনি কিন্তু এটা আমার মনে আছে। আপনারা দেখে নিবেন ভিডিওতে। তিনি বারবারই বলছেন, "আমি যদি $52 মিলিয়ন ফেরত না পাই তাহলে আমি কি ইন্ডিয়া, কি দুবাই, কি মিশর, ইভেন আমেরিকাতেও আমি কোনো কাজ করব না। আমি কোনো অফিস ইচ্ছা করে আমি স্বেচ্ছায় ভলান্টিয়ারিলি আমি কোনো অফিস উদ্বোধন করব না। এখনো সময় আছে। যারা বেড়াতে চাচ্ছ তোমরা ক্ষমা চাও, তোমরা মাপ চাও, তোমরা ক্ষমা চাও, তোমরা ফিরে আসো, তোমরা উইথড্র করো সবকিছু, তোমরা সবকিছু ব্যাক করো। আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তা না হলে আমার এসিসি সাগরের তল থেকে হলো এটা আমেরিকান গভর্নমেন্ট বলছে এসিসি মিনস ইউএস গভর্নমেন্ট। ও টাকা কি করে আনতে হয় সেটা জানে। আমি এমন ফার্মকে ভাড়া করেছি যে ফার্ম ইলন মাস্কের সাথে কাজ করে। ওই ফার্মের পাওয়ার বলো, পেল পাওয়ার বা পজিশন এভরিথিং কোনো কিছুর অভাব নেই। সে কিন্তু সাগরের তল থেকে হলেও টাকা নিয়ে আসবে। আমি সেই পর্যন্ত অপেক্ষা করতেছি। অতএব অন প্যাসিভ কে আসতে আমাদেরকে সময় দিতে হবে। অন প্যাসিভ আছে, অন প্যাসিভ থাকবে। এখন ব্যাপারটা হলো যে নতুন যে একটা নিশ্চয়ই কোনো কোম্পানি তিনি খুলবেন সে ইঙ্গিত দিয়েছেন। তার নামটা আমরা জানি না। কিন্তু ওয়েবিনারের মাধ্যমে তিনি লিডারদের সাথে ডিসিশন নিয়ে দ্রুত কিন্তু মুভিং ফরওয়ার্ড করবেন। সেক্ষেত্রে তিনি বলেছেন দেখুন যে $97 যারা দিয়ে ওকানেক্টকে যারা কি করেছি আমরা পারচেজ করেছিলাম। যারা ওকানেক্টকে মানে কিনেছেন এক কথায় তাদের $97 ব্যাক করা হবে। তাদের $97 আবারও বলছি ব্যাক করা হবে। আর যারা তাহলে প্রশ্ন আরেকটা থেকে যায়, যারা সাবস্ক্রাইব করতে পারেননি তাদের কি হবে? সেক্ষেত্রে স্পষ্ট বলেছেন তাদের ভ্যালুটা আগের মতোই থাকবে। যারা $97 দিয়েছেন তারা টোটালি ব্যাক পাবেন। আর যারা দেননি বা দিতে পারেননি আপনাদের ভ্যালু আগের মতোই থাকবে। আপনাদের কোনো প্রবলেম নেই। অনপ্যাসিভ এর ফাউন্ডার সবই আগের মতো থাকবে। এই জায়গাটুকু আমরা দয়া করে আবার যার মতো করে একটু ব্যাক অফিসে যেয়ে দেখে নিব। তিনি আমাদের আশ্বস্ত করেছেন কোম্পানি নতুন হোক আর যা হোক সেক্ষেত্রে আমাদের কোনো ভয় নেই। কারণ অন একটা কথা বলেছেন, "আমি পৃথিবীতে এসেছি মানুষের আর্থিক স্বাধীনতা এবং সা সা আ টাইম স্বাধীনতা দেওয়ার জন্য। অতএব এখানে কোনো ক্ষতি হোক কারো, এটা আমি চাই না।" যাই হোক এখানে তিনি তারপর বলেছেন, "হাউ ক্যান উই মুভ ফরওয়ার্ড?" এটা নিয়ে আমি ওই শর্টেস্ট পিরিয়ডে অত্যন্ত ৪০ মিনিটের একটা করে ওয়েবিনার বা তার চেয়ে বেশি একটু সময় নিয়ে তিনি করবেন। বেশি সময় নেবেন না। তিনি কি করে আগানো যায় এই নিয়ে পর্যায়ক্রমে তিনি কিন্তু ওয়েবিনার করেই যাবেন। সর্বশেষ বলেছেন ২০২৫ সাল হবে মনে রাখবেন a life changing year for all of you। আবারও বলেন a life changing year for all of you 2025। এরপর তিনি বলেন, "Keep your wallet away from me। I am going to rob you।" বলছেন, "না, না আমি আপনার ওয়ালেট রব করব না। আপনি নিশ্চিত থাকেন আমি ওয়ালেট ডাকাতি করতে আমি জন্ম নিইনি।" তো যাই হোক এই ছিল আপডেট সংক্ষেপে। আ আমাকে যতটুকু সময় দেওয়া হয়েছিল আমি চেষ্টা করেছি। তারপরেও তো ৪৬ মিনিট আমি নিয়েছি। আসলে আরো সংক্ষেপে বলার কথা ছিল। আর যদি আমি ওই ভিডিও ধরে বলতাম তাহলে আমাকে ৫ ঘন্টা সময় দেওয়া লাগতো। তো আমি অনেক কিছু মানে স্কিপ করে গিয়েছি। অনেক কিছু আমার মনে ছিল না। হয়তোবা অনেক গুরুত্বপূর্ণ জিনিসও আমার বাদ পড়ে গিয়েছে। যারা আছেন আমার থেকেও প্রাজ্ঞ অভিজ্ঞ তারা এগুলোর বর্ণনা দিবেন।